বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। স্থায়ী কমিটির জরুরি বৈঠকের সিদ্ধান্ত, তৃণমূল থেকে শুরু করে পৌঁছে গেলেন দলের শীর্ষ পদে। ইসির অনুরোধে উত্তরাঞ্চল সফর স্থগিত। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে 645 আপিল নির্বাচন কমিশনে হাসনাত আবদুল্লাহ ও মঞ্জুরুল আহসান মুন্সির পাল্টাপাল্টি আবেদন, শুনানি শুরু আজ। বেগম খালেদা জিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন, শোক বার্তায় বললেন ফিফা সভাপতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তিনি এখন বিএনপির কাণ্ডারি। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাকে। এদিকে নির্বাচন কমিশনের পরামর্শে রবিবার থেকে উত্তরবঙ্গে তারেক রহমানের 4 দিনের সফর স্থগিত করা হয়েছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। শুক্রবার বিকাল 4টার পর হেঁটে কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সন্ধ্যার পর থেকেই পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে গুলশান কার্যালয়ে আসতে থাকেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাত 9টার পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। আলোচনা হয় নির্বাচনী কৌশল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সিদ্ধান্তে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ, এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এদিন বৈঠকে নির্বাচন কমিশনের অনুরোধ রক্ষায় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। উপজেলার সদস্য পদ দিয়ে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন তারেক রহমান। 38 বছরের পথচলায় এখন তিনি বিএনপির চেয়ারম্যান। 8 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের পর গতরাতে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। তার সংগ্রামী ও ঝঞ্ঝাবহুল একই সঙ্গে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে জানাচ্ছেন রকুনুজ্জামান। 80 দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামনে থেকে সক্রিয় নেতৃত্ব দেন বেগম জিয়া। ওই আন্দোলনেই মায়ের সঙ্গে সরাসরি যুক্ত হন তারেক রহমান। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারেক রহমান তার মায়ের সাথে রাজপথে আন্দোলনে যোগ দেন এবং 1988 সালে দলের গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। 1991 সালে নির্বাচনের আগে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশের প্রায় প্রতিটি জেলায় প্রচারণায় অংশ নেন। 1993 সালে বগুড়া জেলা ইউনিটে তিনি একটি সম্মেলনের আয়োজন করেন। সেখানে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। বগুড়ার সফল সম্মেলনের পর তিনি অন্যান্য জেলা ইউনিটেও গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচিত করতে উৎসাহিত করেন। নেতা হিসাবে অবশ্যই আপনি বুঝতে পারছেন, আপনারা সকলে বুঝতে পারছেন। 2002 সালে স্থায়ী কমিটি তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মনোনীত করেন। 2005 সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলনের আয়োজন করেন, দেশের প্রতিটি উপজেলা ইউনিটের সঙ্গে মতবিনিময় করেন। 2007 সালে 111-এর পর তিনি গ্রেপ্তার হন এবং চিকিৎসা নিতে লন্ডনে যান। 17 বছর পর 2025 সালের 25 ডিসেম্বর তিনি দেশে ফেরেন। লন্ডনে থাকা অবস্থায় 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। 2018 সালে বেগম জিয়া কারাবন্দী হলে
তাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয়। বিএনপির গঠনতন্ত্র 7-এর গ ধারায় সিনিয়র ভাইস চেয়ারম্যানের কর্তব্য, ক্ষমতা ও দায়িত্ব প্রসঙ্গে বলা হয়েছে, যে কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যানের অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। গঠনতন্ত্রের এই ধারাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান দলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির শুনানি শুরু হচ্ছে আজ। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে গঠিত আপিল বোর্ড এই শুনানি গ্রহণ করবে। এবার নির্বাচন কমিশনে মোট আবেদন জমা পড়েছে 645টির। এবার বাছাইয়ে 723 জনের মনোনয়ন বাতিল হয়েছে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারির মধ্যে। কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির বিরুদ্ধে মনোনয়ন বাতিলের পাল্টাপাল্টি আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে। তাফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। হাজার হাজার ফাঁদ উদ্ধার হলেও থামছে না সুন্দরবনের হরিণ শিকারীদের দৌরাত্ম্য। একদিকে তারা অবাধে পাচার করছে মায়াবী হরিণ, অন্যদিকে তাদের পাতা ফাঁদে আটকে মারা যাচ্ছে বাঘসহ অন্যান্য প্রাণী। এতে ক্রমেই কমছে সুন্দরবনের প্রাণী সংখ্যা। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের রিপোর্টে বিস্তারিত। প্রতিনিয়ত সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হচ্ছে হরিণ শিকারের অসংখ্য ফাঁদ। তারপরও থামছে না এই শিকারীদের দৌরাত্ম্য। গেল নভেম্বর ও ডিসেম্বরে পূর্ব সুন্দরবনে চোরা শিকারীদের পাতানো ফাঁদে আটকে পড়া হরিণসহ অসংখ্য প্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। 4 জানুয়ারি বনের চাঁদপাই রেঞ্জের সুরকির খাল সংলগ্ন এলাকা থেকে ফাঁদে আটকে পড়া একটি বাঘও উদ্ধার করা হয়। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা। এই বাঘটা পুরুষ বাঘ, অ্যাডাল্ট বাঘ। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে পুরুষ বাঘের সংখ্যা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাঘটা বেশ কিছুদিন আগে হয়তো এখানে আটক পড়েছে, যার জন্য দুর্বল হয়ে গেছে। গত বছরের শেষ 4 মাসে পূর্ব সুন্দরবন থেকে 30,000-এর বেশি ফাঁদ উদ্ধার করেছে বনকর্মীরা। স্থানীয়রা বলছে, কেবল চোরা শিকারীদের পাতানো ফাঁদ উদ্ধার করে বন্যপ্রাণী পাচার বন্ধ করা সম্ভব নয়। প্রকৃতপক্ষে যারা এই ফাঁদের সাথে জড়িত তাদেরকে আমার মনে হয় যে আইনের আওতায় এনে যদি প্রপার যে শাস্তিটা যদি দেওয়া হয়, তাহলে এই ফাঁদ থেকে মুক্ত পাওয়া যাবে। হরিণ শিকার করে যে চক্রটা খুব শক্তিশালী চক্র, এদের আরও কঠোর আইনের ব্যবস্থা নেওয়া উচিত। বন বিভাগের দাবি, আইনের দুর্বলতায় চোরা শিকারীরা বারবার আটক হয়েও ছাড়া পাচ্ছে দ্রুত সময়ে। যদি আমরা লটাকে এক্সিকিউট করতে পারি লিগ্যাল সেকশনে যারা আছেন, তাহলে এই ক্ষেত্রে এই যে প্রতিবন্ধকতাটা এটা আরো কমে আসবে। এ অবস্থায় বন্যপ্রাণী পাচার ও হত্যা রোধে কঠোর হওয়া ছাড়া বিকল্প নেই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা ও বিশ্ব ফুটবলের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালকে শোক বার্তা পাঠিয়েছেন ফিফা সভাপতি। শোক বার্তায় ফিফা সভাপতি জানান, বাংলাদেশের রাজনীতিতে কয়েক দশক ধরে এক প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন খালেদা জিয়া। তিনি ছিলেন বাংলাদেশের উন্নয়নের এক পথিকৃৎ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। বেগম খালেদা জিয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছেন এক স্থায়ী উত্তরাধিকার। আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের পক্ষ থেকে ফিফা সভাপতি বাংলাদেশ সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই শোক বার্তার জন্য ফিফা প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক ফুটবল সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 30 ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকালে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।